সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি পার্ট 3 ভিডিও নিয়ে এসেছি। কোন ভিডিওর পার্ট 3? না, একটা সিরিজ চলছে আমাদের যে এইচএস এর পর কি কি নিয়ে পড়লে ফিউচার সিকিউর হবে, সেই সিরিজেরই পার্ট 3 ভিডিও হচ্ছে আজকে, যেখানে আমি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার নিয়ে বলবো। এর আগের দুটো পার্ট অলরেডি মেডিকেল এবং জেনারেল ডিগ্রি কোর্স নিয়ে বলা হয়েছে। যদি সেই পার্টগুলো তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে পার্ট 1 পার্ট 2 যেখানে জেনারেল ডিগ্রি কোর্স এবং মেডিকেল লাইনের বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো দেখে নিতে পারো। আজকের যে পার্ট 3 ভিডিও তার টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার। তো দেখো, সবার প্রথম বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা বিটেক বা বিই অর্থাৎ হচ্ছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, বিটেক হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি, বি আর্ক হচ্ছে ব্যাচেলর অফ আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য যোগ্য হবে। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট মাস্ট থাকতেই হবে। এরপর আমি দেখাচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ের কী কী কোর্স হয়। এখানে দেখো, ওপর থেকে নিচে পর্যন্ত বেশ কিছু কোর্সের কথা লেখা আছে। তার মধ্যে প্রথম দিকে যে কোর্সগুলো আছে এগুলো হচ্ছে সবথেকে ডিমান্ডিং কোর্স। অর্থাৎ এগুলোতে যেমন এগুলোতে ভর্তি হওয়ার ডিমান্ডও বেশি থাকে, এগুলোতে চাকরি পাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু সবসময় বেশি থাকে। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সিএসসি, আইটি, ইসিই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, যেটা আমি এগ্রিকালচার সেকশনে অলরেডি বলেছি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে। আমি আর এখানে বলছি না, তোমরা প্রত্যেকটা পড়ে দেখে নিতে পারবে। তো এগুলোতে ভর্তি হতে গেলে কি করতে হবে? সবার প্রথমে বলি, ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে ভর্তি হওয়ার জন্যে একটা এন্ট্রান্স টেস্ট হয়, যেটা নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WBJEEর মাধ্যমে এই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যাদবপুর থেকে শুরু করে যে সমস্ত কলেজ আছে সব কটা, তাতে গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ আছে, বেশ কিছু টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, সমস্ত জায়গায় ভর্তি নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে। কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে বেশ কিছু এনআইটি আছে। এনআইটি মিন্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। আরও কিছু আইআইটি আছে। আইআইটি মিন্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। জিএফটিআই আছে। জিএফটিআই মানে হচ্ছে গভর্নমেন্ট ফান্ডিং টেকনিক্যাল ইনস্টিটিউট। তো এইগুলোতে ভর্তির ক্রাইটেরিয়া কি? তার মধ্যে বলি, এনআইটি, আইআইটি হচ্ছে অল ইন্ডিয়া বেসিসের খুব পপুলার ইনস্টিটিউট। এগুলো হচ্ছে টপ র্যাঙ্ক ইনস্টিটিউট। আইআইটি হচ্ছে সবথেকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউট। আইআইটিতে চান্স পেতে গেলে জেইই অ্যাডভান্স দিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্স পরীক্ষা দিতে হয়। এবং এনআইটি এবং জিএফটিআই যেটা বললাম গভর্নমেন্ট ফান্ডিং টেকনিক্যাল ইনস্টিটিউট, বা এনআইটি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই এনআইটি এবং জিএফটিআই এ ভর্তির জন্য জেইই মেন দিতে হয়, জেডবলই মেন দিতে হয়। আইআইটির জন্য জেডবলই অ্যাডভান্স দিতে হয়। তো জেডবলই মেন, জেডবলই অ্যাডভান্স এগুলো হচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স। এগুলো অল ইন্ডিয়া বেসিসে হয়। এইগুলোর মাধ্যমে তুমি ইন্ডিয়ার বিভিন্ন এনআইটিতে, ইন্ডিয়ার বিভিন্ন আইআইটিতে ভর্তি হতে পারো, ইন্ডিয়ার বিভিন্ন জিএফটিআই এ ভর্তি হতে পারো। এছাড়াও শিবপুরে আইআইইএস আছে, আইআইইএসটি তেও তোমরা ভর্তি হতে পারবে জেডবলই মেনের মাধ্যমে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যে সমস্ত রাজ্য আছে, যেমন ঝাড়খণ্ড, রাজস্থান, এই সমস্ত জায়গার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেখানেও কিন্তু ভর্তি হওয়া যাবে। এনআইটি, আইআইটি ছাড়াও সেখানকার নিজস্ব এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হওয়া যায়। তো সেই সমস্ত জিনিস যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়া সেই সমস্ত জায়গা থেকে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই গুগল করো, গুগল থেকে সব ইনফরমেশন পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে ডিটেলস অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো, এছাড়াও ভিআইটি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, ভিআইটিইই or VIT-EE, SRM জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, SRM JEEE, এগুলো নিজেদের ইনস্টিটিউশনের জন্য নিজস্ব হয়। তো এগুলো তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে নামগুলো, ডিটেলস। তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হয়। এছাড়া অল ওভার ইন্ডিয়া এনআইটি, আইআইটি, জিএফটিআই এগুলোতে ভর্তির মেন টার্গেট নাও। তার জন্য যাবতীয় তথ্য আমি বলে দিয়েছি, যে ওয়েস্ট বেঙ্গলের জন্য WBJEE আর আদার্স বাইরের অল ওভার ইন্ডিয়ার জন্য জেডবলই মেন, জেডবলই অ্যাডভান্স। আর এটাও বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজের জন্যই কিন্তু জেডবলই মেন, অল ওভার ইন্ডিয়ার জেডবলই মেনের জন্য কিন্তু কিছু করে সিট, মোটামুটি 10% করে সিট কিন্তু রিজার্ভ থাকে। অর্থাৎ জেডবলই মেন থেকে তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজও পেতে পারো। এরপর দেখো,
বেসরকারি অনেক কলেজ আছে যেখানে কিন্তু টাকার মাধ্যমে সরাসরি অ্যাডমিশন নেওয়া হয়, এটা তোমরা সবাই জানো। আর সাবজেক্টের থেকেও ইনস্টিটিউশনটা কিন্তু মেন ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং করার পর ক্যাম্পাসিংয়ের একটা ব্যাপার থাকে, সেটা সব ইনস্টিটিউট দিতে পারে না। এবং বেশিরভাগ নামকরা ইনস্টিটিউটগুলো থেকে যদি পড়া যায় তাহলে কিন্তু ক্যাম্পাসিংয়ে ভালো জায়গায় সুযোগ পাওয়া যায়। তাই আগে বেশ কিছু স্ট্রিম আছে, স্ট্রিমগুলো আগে ঠিক করো, কোন স্ট্রিমে কোন ট্রেডে পড়বে। সেই ট্রেডগুলো ঠিক করার পর ইনস্টিটিউশনটা অবশ্যই যে রেপুটেড ইনস্টিটিউশনগুলো আছে, যাদবপুরের মতো ইনস্টিটিউশন আছে, সেগুলোতে কিন্তু ভর্তি হওয়ার একটা চিন্তাভাবনা রাখো। তার জন্য কিন্তু WB JEE হোক বা JEE মেনই হোক, তাতে র্যাঙ্ক কিন্তু খুব ওপরের দিকে রাখতে হবে, নাহলে কিন্তু ওই সমস্ত টপ র্যাঙ্ক কলেজে ভর্তি হওয়া যাবে না। এছাড়াও কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, IT এই সমস্ত ব্যাপারগুলো থেকে বেরিয়ে আরও কিছু কোর্স আছে, যেমন হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং, তারপর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই এখনকার দিনে ডেভেলপ করেছে এবং অনেক ডিমান্ড বেড়েছে বিভিন্ন সেক্টরে, সেটা পাবলিক সেক্টর হতে পারে, গভর্নমেন্ট সেক্টর হতে পারে। তাই অবশ্যই কিন্তু শুধু যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নিয়ে পড়তে হবে এমন কোনো মানে নেই। এই ধরনের কোর্স যেগুলোর আমি আগের স্লাইডে বললাম, সেখান থেকেও বেশ কিছু কোর্স তোমরা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। আচ্ছা, এরপর আমি বলি ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে নটিক্যাল সায়েন্সে পড়ানো হয়, BSc ইন নটিক্যাল সায়েন্স। এটাও একটা ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল্য সাবজেক্ট। এরপর আমি চলে যাব নেক্সট স্লাইডে। দেখো, এরপর আসি আর্কিটেকচার। এতক্ষণ ইঞ্জিনিয়ারিং হলো, এবার আর্কিটেকচার। উচ্চ মাধ্যমিকের পর আর্কিটেকচার তোমরা জানো, বিভিন্ন ধরনের স্থপতি আর কি, বিভিন্ন স্থাপন করা আর কি, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন কিছু মানে কোনো কিছু স্থাপন করা, কোনো বিল্ডিং, কোনো রেপুটেড বিল্ডিং বানানো, কোনো পপুলার কিছু বানানো ইত্যাদির জন্য কিন্তু আর্কিটেকচারের প্রয়োজন সর্বদাই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আর্কিটেকচার নিয়ে ব্যাচেলার ডিগ্রি করতে গেলে উচ্চ মাধ্যমিকের পর ওয়েস্ট বেঙ্গলের কলেজের জন্য WB JEE দিতে হবে, এর মাধ্যমে আর্কিটেকচারে ভর্তি হওয়া যাবে। অল ওভার ইন্ডিয়ার জন্য বিভিন্ন আর্কিটেকচার কলেজে, রেপুটেড কলেজে ভর্তি হওয়ার জন্য JEE মেনের কিন্তু পেপার 2 হয়। অর্থাৎ এখানে আমি নিচে বলে দিয়েছি, দেখো, IITতে আর্কিটেকচার নিয়ে ভর্তির জন্য JEE অ্যাডভান্স, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, আর্কিটেকচার হোক, JEE অ্যাডভান্স ছাড়া হবে না। JEE অ্যাডভান্সের আবার একটা ভাগ আছে, AAT দিতে হয় IITতে আর্কিটেকচার পড়ার জন্য। এছাড়া COMEDকে UGET, এছাড়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা JEE মেন তার পেপার 2, এটা দিয়ে কিন্তু অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন NIT, বিভিন্ন GFTI ইত্যাদি জায়গায় আর্কিটেকচারে ভর্তি হওয়া যায়। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পেপার 1 আর আর্কিটেকচারের জন্য পেপার 2। এছাড়াও ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার হয়, এটা অল ওভার ইন্ডিয়া বেসিসে। আর্কিটেকচারের জন্যই শুধুমাত্র এন্ট্রান্স টেস্ট। এছাড়া সত্যভামা ইউনিভার্সিটির একটা এন্ট্রান্স টেস্ট হয় আর্কিটেকচারের জন্য, খুব পপুলার একটা এন্ট্রান্স। এছাড়াও বিভিন্ন রাজ্য নিজস্ব স্টেট একটা এন্ট্রান্স নিতে পারে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল নেয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নেয়, সেরকম বিভিন্ন স্টেটেও নেওয়া হয়। তো যদি আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কোনো ব্যাপারে জানতে হলে, কিংবা গুগল করো, অনেক ডিটেলস পেয়ে যাবে। আমি এখানে মেন যে জিনিসগুলো কিভাবে এগুতে পারবে তার একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর দেখো, জেক্সপো বা ভোকলেট যেটা হয়, VOCLET। তো জেক্সপোটা কি? আমরা অনেকেই জানি মাধ্যমিকের যোগ্যতায় কিন্তু জেক্সপো দেওয়া যায়, তবু আমি তোমাদেরকে বলবো যে উচ্চ মাধ্যমিকের যদি সায়েন্স নিয়ে পড়া থাকে, তো উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পড়ার পর তোমরা যদি মনে করো যে আমি ফার্দার হায়ার স্টাডি করব না, তাহলে তোমরা কিন্তু জেক্সপোর কথা ভাবতে পারো। জেক্সপো একটা পলিটেকনিক লেভেলের পরীক্ষা। এই জেক্সপোতে কোয়ালিফাই করে পলিটেকনিকের ভর্তি হওয়া যাবে। এবং যার মনে হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্স আমার কাছে বেশ কিছুটা শক্ত, কিন্তু আমার টেকনিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে, সে কিন্তু জেক্সপোর ফর্ম অবশ্যই 12 পাস করার পরও ভরতে পারো। এটা যদিও মাধ্যমিক পাস করার পরই দেওয়া যায়, কিন্তু আমি বলবো যে টেকনিক্যাল লাইনে যাওয়ার জন্য নিচু লেভেলের সিঁড়ি শুরু হচ্ছে জেক্সপোর মাধ্যমে। ঠিক আছে, এরপর আমি চলে যাব ডিপ্লোমা কোর্স। বিভিন্ন আদার্স কিছু সাবজেক্ট আছে। এটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেল। ইঞ্জিনিয়ারিংয়ের পর আমি 4 নম্বরে আসি ডিপ্লোমা কোর্স, যেটা আমি অন্যান্য সেকশনে ফেলেছি। 4টে ভাগ করেছিলাম, জেনারেল ডিগ্রি কোর্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার আর অন্যান্য। তো অন্যান্যর মধ্যে পড়ে যাচ্ছে ডিপ্লোমা কোর্স। এগুলো একটু অন্যরকম টপিক, তোমরা পড়লে বুঝতে পারবে।
এগুলো সব কিন্তু প্রফেশনাল ডিগ্রি কোর্স, প্রফেশনাল ডিপ্লোমা কোর্স, যেমন হচ্ছে ডিপ্লোমা ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোমা ইন ফায়ার সেফটি, ডিপ্লোমা ইন জার্নালিজম। এখন জার্নালিজমের কিন্তু অনেক সুযোগ রয়েছে। ফায়ার সেফটি মানে হচ্ছে বিভিন্ন অগ্নি নির্বাপক দপ্তরে নিয়োগ করা হয়। ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কিন্তু বিভিন্ন ধরনের দোভাষী ইত্যাদির বিভিন্ন কাজে সরকারি বেসরকারি ক্ষেত্রে সুযোগ পাওয়া যায়। হোম সায়েন্স, ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন কাজে সুযোগ পাওয়া যায়। আমার এক বন্ধুর কথা বলবো যে সে রুরাল ডেভেলপমেন্টে ডিপ্লোমা করার ফলে WBCS এর ইন্টারভিউয়ে কিন্তু বেশ কিছুটা বেনিফিট পায় প্রত্যেকবারই। এছাড়া ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং এগুলো নতুনত্ব টপিক, তোমাদের ইচ্ছা থাকলে অবশ্যই এগুলো যেতে পারবে। ফিল্ম মেকিংয়ের ওপর ডিপ্লোমা করা যায়। ফিল্ম মেকিংয়ের ওপর আবার বিভিন্ন ভাগ আছে, ডাইরেকশন, স্ক্রিন রাইটিং, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইনিং, এডিটিং, অ্যাকশন। আমরা জানি একটা ফিল্ম তৈরি করতে গেলে ডাইরেক্টর, স্ক্রিন রাইটার, সিনেমাটোগ্রাফার, সাউন্ড ডিজাইনার, এডিটর, যে অ্যাকশন করবে ডামি যারা থাকে তাদের প্রত্যেকের প্রয়োজন হয়। তো এগুলোর জন্য এক একটা কিন্তু ডিপ্লোমা কোর্স আছে এবং এই কোর্সগুলো করা থাকলে এই সব ফিল্ডে কিন্তু কাজ পেতে খুব সুবিধা হয়। তাই তোমরা চাইলে ফিল্ম মেকিংয়ের এই সমস্ত কোর্সে কিন্তু ডিপ্লোমা করতে পারো। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইভেন্ট, DLMT, ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স, যেটা ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি করে। একটু আগেই বললাম তারা নিজস্ব একটা কমন এন্ট্রান্স টেস্ট নেয়, তার মাধ্যমে নটিক্যাল সায়েন্সে ভর্তি নেয় এবং এর ফলে ইন্ডিয়ান নেভির বিভিন্ন পদ, এছাড়া ইন্ডিয়ান কোস্ট গার্ড, এছাড়া বেসরকারি ক্ষেত্রেও বিভিন্ন কিন্তু সামুদ্রিক বিষয়গত ব্যাপারে কিন্তু চাকরিতে রিক্রুট করা সুযোগ দেওয়া হয়। এছাড়াও ভেটেরিনারি ফার্মাসির জন্য ডিপ্লোমা হয়, এটা একটা ভেটেরিনারি ফার্মাসির কিন্তু ডিপ্লোমা কোর্স। তো এই ধরনের কোর্সগুলো সম্পর্কে যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই গুগল করে দেখতে পারো, ডিটেলস পেয়ে যাবে। তো এগুলো অবশ্যই একটা অফ টপিক এবং প্রফেশনাল ডিগ্রি কোর্স। এরপর বলবো চাকরি। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কি কোনো চাকরি পাওয়া যায়? উত্তর হচ্ছে অবশ্যই পাওয়া যায়। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় প্রচুর চাকরি আছে, সেগুলো সম্পর্কে আমি বলবো। কেউ যদি মনে করো যে হ্যাঁ আমার চাকরিটা খুব ইম্পর্টেন্ট, আমি উচ্চ মাধ্যমিক যোগ্যতার পরেই চাকরি পেতে চাই, তাহলে তার জন্যে হচ্ছে এই জিনিসগুলো। যেমন ধরো LDC হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, CGL HS লেভেল অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেল একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হয়। যদিও পরীক্ষাটা খুব একটা সহজ নয়, তবু এই পরীক্ষায় কিন্তু যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক। এছাড়াও বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউটে গ্রুপ D পদে নিয়োগ হয়। অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মাইনিং মজদুর, স্যানিটারি ইন্সপেক্টর, রেলের সাফাইওয়ালা ইত্যাদি বিভিন্ন পদে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ করা হয়। যদিও রেলের সাফাইওয়ালা কিন্তু মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ করা হয়। এছাড়াও সবথেকে বড় বেনিফিশিয়াল একটা রিক্রুটমেন্ট বা চাকরির হচ্ছে সেনাবাহিনী, আর্মিতে। আর্মি, নেভি, এয়ারফোর্স সবেতেই কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বেশ কিছু পদে নিয়োগ করা হয়। বিশেষ করে আর্মিতে র্যালির মাধ্যমে নিয়োগ করা হয়। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্মি, নেভি, এয়ারফোর্সে যেতে গেলে ফিজিক্যাল ফিটনেস, লম্বা চওড়া ইত্যাদি হওয়ার প্রয়োজন থাকে। যদি কারোর সেই ফিটনেস লেভেল থাকে তাহলে সে কিন্তু আর্মি, নেভি, এয়ারফোর্সে উচ্চ মাধ্যমিকের পরে ট্রাই নিতে পারে বা যেখানে যেখানে র্যালি হবে র্যালিগুলোতে যোগদান করতে পারে। এছাড়াও এয়ারফোর্সের বিভিন্ন গ্ল্যামারাস চাকরি তো আছেই, সাথে সাথে NDA, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, NA, ন্যাশনাল নেভাল একাডেমি। তো নেভাল একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এইগুলোতে কি হয় না, এগুলোতে পড়ানো হয়। পড়ানোর পর বিভিন্ন কোর্স করানো হয় NDA থেকে, তারপর এরা কিন্তু আর্মি বা নেভিতে যোগদান করতে পারবে। আবার ইন্ডিয়ান নেভি বিটেক করায়। ইন্ডিয়ান নেভিতে একটা এন্ট্রান্স টেস্ট হয় এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়। তার মাধ্যমে ইন্ডিয়ান নেভি কিছু সিলেকশন করে কিছু ক্যান্ডিডেটদের, তাদেরকে ইন্ডিয়ান নেভি নিজের খরচায় বিটেক করিয়ে কিন্তু চাকরিতে নিয়োগ করে। তো সেরকম ইন্ডিয়ান আর্মিরও কিছু টেকনিক্যাল এন্ট্রি স্কিম আছে ইন্ডিয়ান নেভির মতোই। ইন্ডিয়ান নেভির কিছু সেলার্স রিক্রুটমেন্ট হয় উচ্চ মাধ্যমিকের যোগ্যতাতেই, এবং এগুলোতে প্রথমে সিলেকশন হয় ফিজিক্যাল ফিটনেস এবং ছোটোখাটো একটা রিটেন টেস্টের মাধ্যমে। তারপর ট্রেনিং হয়, ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে কিন্তু চাকরি কনফার্ম থাকে। এছাড়াও কোস্ট গার্ডে নিয়োগ হয়, RPF, CISF, BSF, CRPF এগুলো সব কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ হয়। তাই অবশ্যই বিভিন্ন চাকরিমুখী নিউজ পেপার এখন পাওয়া যায়, সেই চাকরিমুখী নিউজ পেপারগুলো পড়তে পারো। সেখানে বিভিন্ন সময় এই ধরনের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু পাবলিশ করা হয়। এরপর আমি চলে আসবো ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখন প্রত্যেকটা তোমরা ব্লকে গেলেই দেখতে পাবে সেই ব্লকের আন্ডারে একটা করে ফিশারি ডিপার্টমেন্ট থাকে। এটা রাজ্য সরকারের নিজস্ব ডিপার্টমেন্ট। এখানে কি হয় না, এগ্রিকালচারের যে এন্ট্রান্স টেস্টগুলো হয় তার মাধ্যমেই ফিশারি ডিপার্টমেন্টে ভর্তি নেওয়া হয়। আর এগ্রিকালচারাল সায়েন্সের মধ্যেই এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। তবে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছে, যেমন CIF, NET এন্ট্রান্স এক্সাম, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজে
এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে ভর্তি নেওয়া হয় ফিশারি সায়েন্সে। এছাড়াও নটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, তারপরে বেলগাছিয়া ইউনিভার্সিটি আছে যেখানে ফিশারি সায়েন্স পড়ানো হয়, কিন্তু সেখানে JEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমেই বেলগাছিয়া ইউনিভার্সিটির ফিশারি সায়েন্সের জন্য ভর্তি নেওয়া হয়। এবং ফিশারি সায়েন্স নিয়ে পড়লে কিন্তু আমি যেটা বললাম, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়ার সুযোগ আছে। প্রত্যেকটা কেন্দ্রীয় রাজ্য প্রত্যেকটা সরকারিরই কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট আছে, যেটা সরাসরি আমাদের স্টেটের নবান্ন থেকে পরিচালনা করা হয়। প্রত্যেকটা ব্লকে গেলেই তোমরা জানতে পারবে সেখানে ফিশারি ডিপার্টমেন্টের বিভিন্ন র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হয়। তো ফিশারি সায়েন্সও কিন্তু একটা অবশ্যই ভালো একটা টপিক, যেগুলো কিন্তু জেনারেল ডিগ্রি কোর্সের থেকে কিছুটা আলাদা। ওকে, এরপর আমি চলে যাব SCRA কি? এটা হচ্ছে স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস। এটা কি? ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের একটা স্বপ্নের ক্ষেত্র। এটা কেন না, এটা ইউপিএসসি দিয়ে পেতে হয়। ইউপিএসসি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এন্ট্রান্স, একটা পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা মোটামুটিভাবে 42টা সিটের জন্য মোটামুটি পরীক্ষাটা নেওয়া হয়, 40 থেকে 50টার মধ্যে ইন্ডিয়ান রেলওয়েজের জন্য। হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়েজের জন্য ইউপিএসসি মোটামুটি 40 থেকে 50টা সিটের জন্য স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ করে। কি হয় না, সফলদের বিভিন্ন জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় রেলের স্পন্সরশিপে, অর্থাৎ রেল খরচা করে কিন্তু ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিই পড়াবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। পড়ানোর পর কি হবে, পড়ানোর সময় স্টাইপেন্ড দেওয়া হবে এবং পড়ানোর পরও তাদেরকে নিয়োগ দেওয়া হবে রেলের ডিপার্টমেন্টে, রেলওয়ে সার্ভিসে। তো 600 নম্বরের পরীক্ষা হয়। 600 নম্বরের পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছাড়াও কিন্তু জেনারেল নলেজ, ইংরাজি এবং সাইকোলজিক্যাল টেস্ট থাকে। পরীক্ষাটা খুব একটা ইজি নয়, তবে এই ধরনের পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারো। সুযোগ পেলে কিন্তু সুযোগই সুযোগ, পিছনে ঘুরে তাকাবার কোনো প্রয়োজন পড়বে না। এরপর আমি আসবো স্ট্যাট অ্যান্ড ব্যাচেলার অফ ম্যাথস, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার কথা। এর আগে আমি বলেছি স্ট্যাটিস্টিক্স অনার্সের কথা, তবে স্ট্যাটিস্টিক্সের জন্য হচ্ছে বি স্ট্যাট বা বি ম্যাথ পড়ার জন্য ভারতের অন্যতম সেরা জায়গা অবশ্যই হচ্ছে ISI, যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা আমাদের কলকাতায় BT রোডের ওপর অবস্থিত। এখন এখানে আমি অনেক কথাই লিখেছি, সেগুলো তোমরা পড়ে দেখতে পারো, কিছু মজার কথাও আছে। কিন্তু সবথেকে বড় কথা বলি যে ISI এ চান্স পাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। ISI এ যথেষ্ট এন্ট্রান্স টেস্ট দিয়ে ভর্তি হতে হয়। সেই এন্ট্রান্স টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে মেন্টালি, ফিজিক্যালি, সব রকমভাবেই, এবং যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা। তবে এখানে চান্স পেলে IIT থেকেও একটা বড় র্যাঙ্কে যাওয়া যেতে পারে, ISI থেকে যদি স্ট্যাট পড়া যায়। ওকে, এরপর হচ্ছে বি স্ট্যাট আর বি ম্যাথের ক্ষেত্রে ISIকে সেরা বলছি, কিন্তু অন্যতম সেরা বলছি, কিন্তু সেরা বলিনি, যার জন্য CMI বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট কিন্তু স্ট্যাটিস্টিক্যালের জন্য একটা খুব ভালো ইনস্টিটিউট এবং ভারতের এক টপ র্যাঙ্ক ইনস্টিটিউট। ভারতের ম্যাথের সবথেকে সেরা ঠিকানা হচ্ছে CMI বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, ISI এর থেকেও টপে আছে। তো এখানে যদি স্ট্যাট নিয়ে চান্স পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এখানে পড়ানোর কোর্সগুলো একটু আলাদা হয় CMI এ, সেগুলো হচ্ছে BSc অনার্স ইন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স এখন ব্যাপার হচ্ছে বেশিরভাগ IIT বা বেশিরভাগ বড় বড় টপ র্যাঙ্কড ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটগুলোতে গেলে শুধু ম্যাথমেটিক্স পড়ানো খুব কম জায়গাতেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অ্যাপ্লায়েড ম্যাথস থাকে বা ম্যাথমেটিক্সের সঙ্গে কম্পিউটার সায়েন্সকে জুড়ে দেওয়া হয়। সেরকমই চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটেও কিন্তু ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উপর BSc অনার্স পড়ানো হয়। আর একটা কোর্স হচ্ছে BSc অনার্স ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, অর্থাৎ শুধু ম্যাথমেটিক্সের কোর্স কিন্তু এখানে পাবে না। এছাড়াও KVPI এর আগের দিন বলেছি আমি, কিশোর বৈজ্ঞানিক প্রোৎসাহন যোজনা, যেটা সেন্ট্রালের একটা স্কিম। তোমরা ক্লাস 11, ক্লাস 12 এবং ফার্স্ট ইয়ার 3 বার তোমরা দিতে পারবে, দিয়ে বিভিন্ন রকম কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। তো KVPI দিয়ে কিন্তু IISER, IISc, JEE অ্যাডভান্স বা IISER এর নিজস্ব প্রবেশিকা দিয়েও IISER বা বি স্ট্যাট বা বি ম্যাথ পড়া যায়। ISI এবং CMI এর প্রবেশিকা পরীক্ষার কোচিংয়ের জন্য এটা আমি রেকমেন্ড করেছি এখানে, যদি কারোর মনে হয় তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে শিক্ষকতার সোপান। সব কিছু বলা হলো, শেষ আমাদের যে টপিক সেটা হচ্ছে শিক্ষকতা। শিক্ষকতা করার জন্য তোমাদের কি করতে হবে, আমি নিজে একজন শিক্ষক হয়ে তোমাদেরকে এই ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়ে দেবো, ধৈর্য ধরে ভালো করে শুনবে। শিক্ষকতা দু রকমের হয়, 3 রকম ক্যাটাগরিতে শিক্ষকতাকে ভাগ করতে পারো। প্রথম হচ্ছে একদম ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত হচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষা, এবং ক্লাস 9
আর ক্লাস 10 এই দুটো ক্লাস নিয়ে হয় সেকেন্ডারি এডুকেশন বা সেকেন্ডারি টিচার, আর ক্লাস 11 আর ক্লাস 12-এর জন্য হয় পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার, আর ক্লাস 9-10 হচ্ছে টিজিটি বা সেকেন্ডারি টিচার। শুধু ক্লাস 9-10 নয়, ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি পুরোটাই টিজিটির ক্যাটাগরিতে পড়ে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিজিটিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। ক্লাস 6 থেকে ক্লাস 8 অবধি হচ্ছে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক, আর ক্লাস 9-10 হচ্ছে সেকেন্ডারি। ওকে, এখন কোনটায় কি যোগ্যতা? প্রাথমিক শিক্ষকতা করতে গেলে এখন ডিএড তো মাস্ট, ডিএড করতে হবে, 2 বছরের ডিএডে 50% নাম্বার তুলতে হবে। সেটা বেসরকারি থেকেই ডিএড করো বা সরকারি থেকেই করো, কোনো ব্যাপার নয়। ডিএডে ভর্তির জন্য কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ডিএডে ভর্তি হয়। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরপরই বিভিন্ন ডিএড কলেজে ভর্তির অ্যাডমিশনের নোটিশ দেওয়া হয়, সেখানে গিয়ে কিন্তু মেরিটের ভিত্তিতে ডিএডে ভর্তি হওয়া যায়। এছাড়া বিভিন্ন বেসরকারি কলেজ আছে যেখানে কিন্তু সরাসরি অ্যাডমিশন নেওয়া যায় ডিএডে। তো ডিএড করা থাকলে তোমরা প্রাইমারির যে টেট, সেই টেটটায় বসতে পারবে। সেই টেটে কোয়ালিফাই করার পর কিন্তু একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ে কোয়ালিফাই করলে তবেই তোমরা প্রাইমারি টিচার হিসেবে যোগ্যতা পাবে। এরপর বলি উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি, যেটা আমাদের এখানে 6 to 8 হয়, তার জন্য আপার প্রাইমারির একটা আলাদা টেট হয়। সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট, গ্র্যাজুয়েশন 50% পেতে হবে এবং বিএড করতে হবে। বিএড হচ্ছে ব্যাচেলার ইন এডুকেশন, যেটা বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে গ্র্যাজুয়েশনের পর করা যায়। 2 বছরের কোর্স। তোমরা সরকারিতে মেরিটের ভিত্তিতে ভর্তি হয়, বেসরকারি কলেজে টাকা পয়সার মাধ্যমে সরাসরি অ্যাডমিশন নেওয়া যায়। তো আপার প্রাইমারিতে চাকরি করতে গেলে কিন্তু বিএড মাস্ট। ডিএডরাও করতে পারবে, তবে ডিএডদের ক্ষেত্রে একটা স্পেশাল কোর্স পরবর্তীকালে করে নেবে। ডিএডরা প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই বসতে পারে, বিএডরা আপার প্রাইমারিতে বসতে পারবে এবং বর্তমানে একটি নিয়ম অনুযায়ী প্রাইমারিতেও বসতে পারবে, কিন্তু সেটা নিয়ে অনেক জলঘোলা আছে, সেটার কথা বলবো না। আপাতত বলবো ডিএড করলে তোমরা প্রাইমারি আপার প্রাইমারি দুটোই দিতে পারবে, অর্থাৎ একদম ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করবে। আর বিএড করলে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত তোমরা শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করবে। তো ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আপার প্রাইমারির জন্য বিএড লাগবে, গ্র্যাজুয়েশনে 50% লাগবে, তারপর একটি টেট হবে, সেই টেটে কোয়ালিফাই করার পর আবার ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ে কোয়ালিফাই করতে পারলে তবেই কিন্তু তোমরা আপার প্রাইমারি টিচার হওয়ার যোগ্যতা অর্জন করবে। এরপর হচ্ছে সেকেন্ডারি টিচার বা 9-10-এর টিচার। এর জন্য তোমাদের বিএড থাকতে হবে এবং যে কোনো সাবজেক্টে অনার্স থাকতে হবে, এবং সেই অনার্স সাবজেক্টটা তোমাদের 9-10-এ পড়ানো হতে হবে। এমন একটা সাবজেক্টে আমার অনার্স আছে যেমন পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টটা কিন্তু তোমার 9-10-এ নেই, তাহলে তুমি এই সাবজেক্টে না দিয়ে সোশ্যাল সায়েন্সের ওপর তুমি কিন্তু 9-10-এ বসতে পারবে। অর্থাৎ যে কোনো সাবজেক্টে অনার্স থাকতে হবে এবং বিএড থাকতে হবে, অনার্সে 50% মার্কস থাকতে হবে, তাহলেই তোমরা 9-10-এর কিন্তু বা সেকেন্ডারি টিচারের জন্য পরীক্ষায় বসতে পারবে। আর পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের 11-12-এর জন্য হয়, এবং এর জন্য তোমাদের এমএ বা এমএসসি থাকতে হবে এবং সাথে তোমাদের অনার্স নিয়ে পড়ে থাকতে হবে এবং বিএড থাকতে হবে, তবে তোমরা পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এগুলোর জন্য প্রত্যেকটার জন্য টেট হবে, টেটের পর আবার সাবজেক্টের পরীক্ষা হবে এবং সাবজেক্টের পরীক্ষার পর কোয়ালিফাই করলে তবেই কিন্তু তোমরা নিয়োগ পাবে। এবং এবছর থেকে নিয়ম করা হচ্ছে যে এর পরের বার থেকে নিয়ম করা হবে যে সেকেন্ডারি টিচার এবং পিজিটি টিচারদের জন্য কোনো রকম ইন্টারভিউ হবে না, সেরকমই শোনা যাচ্ছে। শুধুমাত্র টেট হবে, টেটের পর সাবজেক্টের পরীক্ষা হবে, এই সাবজেক্টের পরীক্ষা থেকেই কিন্তু বেছে নেওয়া হবে কারা কারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে বা কারা কারা ডাইরেক্ট যোগ্য। তো ইত্যাদি বিভিন্ন রকম এখানে কিছু লেখা আছে, তোমরা পড়ে দেখতে পারো। মেন যে ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। প্রত্যেকের এই ব্যাপারগুলো জানা উচিত, তাই বেশি বেশি করে শেয়ার করতে থাকো, বিভিন্ন জায়গায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় শেয়ার করো। সাথে এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হও অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দাও। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। সাথে সাথে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কী পড়বে সেই নিয়ে শেষ হলো, সমস্ত রকম কোর্স আমি এখানে আলোচনা করলাম। থ্যাংক ইউ।